আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বা যুদ্ধ নিয়ে আজকে একটু কথা বলতে আসলাম। তো মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তা দ্রুত পরিবর্তনশীল হচ্ছে। মানে এখনই যে খবর পাচ্ছি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার একটা খবর এবং সারাদিন এত খবর এর মধ্যে বেছে সঠিক খবরটা দেওয়ার খুব চেষ্টা করছি। তো গত কয়েকদিনে একের পর এক সামরিক দাবি যেটা বললাম আরকি, পাল্টা দাবি, কূটনৈতিক প্রক্রিয়া এবং আঞ্চলিক উত্তেজনায় মানে পুরো অঞ্চলকে একদম অস্থির করে তুলেছে এবং আমরাও প্রচণ্ড টেনশনে আছি। তো খুব চেষ্টা করছি নিরপেক্ষভাবে খবরটা উপস্থাপন করার যে বিষয়গুলো কী, কে কী দাবি করেছে, কোথায় কী ঘটছে বলে আমরা জানছি বা জানানো হচ্ছে। এই আন্তর্জাতিক প্রক্রিয়াগুলো কী, এই সম্পর্কে বলতে আসলাম। তো প্রথমেই বলি কোনারাক নৌঘাঁটি সম্পর্কে। তো সর্বশেষ যে স্যাটেলাইট চিত্রে বরাতে দাবি করা হয়েছে যে ইরানের কোনারাক নৌঘাঁটিতে ৩টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ডুবে গেছে। আর এর মধ্যে একটি ছিল আলভান্দ শ্রেণীর ফ্রিগেট যা শাহ আমলের যুক্তরাজ্যে এটি নির্মিত হয়েছিল অনেক আগে। তবে এইসব তথ্য স্বাধীনভাবে আন্তর্জাতিক কোনো সংস্থা এখনো নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে হামলার আগে নৌ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছিল। এরকম আরকি। তো আর অন্যদিকে উম আমেরিকার সাথে আলোচনায় থাকবে না লারিজানি। তো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের এক শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সাথে পুনরায় আলোচনা শুরু করতে পারেন। কিন্তু সেই দাবিটা নাকচ করে দিয়েছেন লারিজানি এবং তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না। এতে কূটনৈতিক পথ আপাতত বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আরেকটি খবর পাওয়া গেছে সেটি হলো তুরস্কের ইনজারলিক যে ঘাঁটিটি রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এমনটা খবর পাওয়া গেছে, দাবি উঠেছে। তো এই ঘাঁটিটি ন্যাটোর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত। তবে এই হামলায় মাত্রা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পরিষ্কার আন্তর্জাতিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যেহেতু যুদ্ধরত অবস্থা আসলে সবসময় একটু মানে সময় লাগে আরকি। আর উপসাগরীয় দেশগুলির যে প্রতিরক্ষা দাবি গত ৪৮ ঘণ্টায় তারা শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে, যেটা সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে। এতে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত ছিল বলে জানানো হয়। তবে কোনো ঘাঁটিগুলিতে কোথায় আঘাত এনেছে সেই পরিসংখ্যান যেটা দেয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। আর কুয়েত এবং বাহরাইনের যে পরিস্থিতি সেটা হলো যে কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এসেছে যে সীমান্তের কাছে সামরিক উত্তেজনা তৈরিও হয়েছে। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও হামলার দাবি উঠেছে। তো এরকম একটা খবর আরকি। তো এই তথ্যের অনেকগুলো বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এসেছে যেগুলো স্বাধীনভাবে যাচাই করা খুব কঠিন। আর হলো আইআরজিসির দাবি ইরানের ইসলামিক যে রেভলিউশনারি গার্ড আছে আইআরজিসি তারা দাবি করেছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমনটা। তো এখন হলো ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি সে দাবি। তো আসলে এইটা তো আসলে যুদ্ধের মোমেন্ট, সেইজন্য আসলে ঠিক বোঝাও যাচ্ছে না। তো এছাড়া বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলায় বহু সেনা হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে পেন্টাগন এখনো মানে আনুষ্ঠানিকভাবে এসব সংখ্যা স্বীকার করেনি। আর বিমানবন্দর ছিল আবুধাবি, দোহা, কুয়েত, বাহরাইন সাময়িকভাবে এসব বন্ধের খবর এসেছে। এতে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি, পরিবহন, আন্তর্জাতিক ফ্লাইটে বড় প্রভাব পড়তে পারে। আসলে বিশ্বের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব পড়বে কারণ হরমুজ এদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার ওইদিকে বিমানগুলো বন্ধ। তাহলে যাত্রী পরিবহন একটা ইকোনমিক একটা চরম একটা খারাপ পর্যায়ে বিশ্ব এখন চলে যেতে পারে এটাই ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরাই আরকি এরকম ভাবছেন। আর বর্তমানে তেহরানের যেটা পরিস্থিতি একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে। ইভেন যে ইউনেস্কোর যে হেরিটেজ আছে ওই যে আপনার গোলস্থান প্যালেস বা অন্যান্য জায়গাগুলো। তো এটাতে অবশ্য ইউনেস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মূল্যায়ন এখনো প্রকাশ করা হয়নি। এরকম শোনা গেছে আরকি যে এগুলো সবগুলোতেই হয়েছে। আর
আঞ্চলিক বা আন্তর্জাতিক যে প্রক্রিয়া, ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে হামলা, এই জিনিসগুলো এখনো অনেক কিছুই জানা যাচ্ছে আবার যাচ্ছে না এরকম আর কি। তো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শোক ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংহতি জানিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী সার্বভৌম রাষ্ট্রের নেতার বিরুদ্ধে হামলাকে অগ্রহণযোগ্য বলেছেন। এরকমটাই। এদিকে ইউরোপে ফ্রান্সের একটা অবস্থান জানা গেছে যে ফরাসি বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্যসাগরে পূর্ব মোতায়েনের খবর এসেছে আর কি। এদিকে ফ্রান্স নতুন করে পারমাণবিক যে সক্ষমতা সংক্রান্ত তথ্য যেটা আছে তাদের, সেটা গোপন রাখার একটা পরিকল্পনা বলেছে, যে তারা ঘোষণা দিয়েছে আর কি, যে তারা গোপন রাখবে এখন থেকে। আর বিশ্লেষকরা বলছেন ইউরোপে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হচ্ছে আর কি। আর যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা হলো যে মার্কিন প্রতিরক্ষা নেতৃবৃন্দ জানিয়েছেন তারা যুদ্ধ শুরু করেনি, প্রয়োজনে তারা শেষ করবে। এছাড়া স্থল অভিযান বিবেচনায় আছে বলে মার্কিন সংবাদ মাধ্যমে এসেছে এটা। তো এখন হলো আনুষ্ঠানিকভাবে রেজিম যে চেঞ্জ অপারেশন সেটা অস্বীকার করা হয়েছে। আবার ইরাক এমন একটি দেশ, ইরাকের বিষয় বলি একটু, যে ইরাকের যে ভূখণ্ড উভয় পক্ষের হামলার দাবি উঠেছে। বাগদাদের গ্রিন জোনে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানাও গেছে, কারণ এখানে ইরানের যেমন কিছু মিলিশিয়া বাহিনী আছে, আবার আমেরিকানদের জন্য ওনাদেরও ইয়ে আছে, ওই যে সামরিক ঘাঁটি আছে। তো দুই পাশেই তাদেরও আছে আবার এদেরও আছে, যার ফলে আর কি ওটা একটা এমন একটা ভূখণ্ড হয়ে গেছে যে দুই দলের জন্যই মানে একটু পরিস্থিতি আরও বেশি অন্যরকম আর কি। তো বিশ্লেষকরা বলছেন ইরাক আবারও আঞ্চলিক শক্তিগুলোর একটা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে একটা তারা পরিণত হয়েছে এরকম আর কি। আর যেটা মানবিক মূল্য, যে ইরানের রেড ক্রিসেন্ট শতাধিক বেসামরিক হতাহতের দাবি করেছেন। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে সেনা হতাহতের দাবিও উঠেছে। তবে উভয় পক্ষ সংখ্যাগত দাবির মধ্যে বড় পার্থক্য তো আছে, প্রতিবারই থাকে। যুদ্ধক্ষেত্রে আসলে এটাও সত্য যে তথ্য যাচাই করা আসলে সঠিক কী হয়েছে কি সেটা সত্যিই কঠিন। তো এই বিষয়টা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আসলে আমরা এখনো বুঝতে পারছি না যে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির, কূটনৈতিক যোগাযোগ প্রায় স্থবির। কেউ সেভাবে যোগাযোগ রাখতে পারছে না, কারণ ইরানে তো ইন্টারনেট ব্যবস্থা একদম বন্ধ। তার মধ্যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে বিমানবন্দর বন্ধ, এছাড়া সাময়িক যে মোতায়েন তা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজারে একটা অনিশ্চয়তা, সব মিলে একটা বিশ্ব অর্থনীতি পুরো চাপের মুখে। তো বিশ্লেষকরা বলছেন যে দ্রুত যদি কূটনৈতিক উদ্যোগ না দেওয়া হয় তাহলে সংঘাত তো আরও বিস্তৃত হতে পারে। আর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য যাচাই। সামরিক সংঘাতে তো তথ্যযুদ্ধ সমান তীব্র হয়ে থাকে। এই সময় বোঝাও যায় না কোনটা সত্যি কোনটা ঠিক না। তো আমরা চেষ্টা করি নিরপেক্ষভাবে খবরগুলো দেওয়ার। তো পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, দোয়া করছি যে আল্লাহ যেন সঠিকভাবে এই পরিস্থিতি চেঞ্জ করে দেন, একটা শান্তিময় পরিস্থিতি আসে আর কি আমাদের জীবনে, সবার জীবনে। তো এরকম একটা ব্যাপার। তবে এখন যেটা মনে হচ্ছে যে ইরান যেহেতু ঘোষণা দিয়েছে যে আর তারা খুব দ্রুত হয়তোবা থামবে না। এখন বোঝাও যাচ্ছে না যে এতে করে ইরানের পতন হবে না, যুদ্ধটা আরও আগিয়ে চলবে। আসলে এইভাবে চলতে আছে। আর ইরানের যেটা সবচেয়ে বেশি সুবিধা, যেটা সামরিক পদক্ষেপ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দাবি করা হচ্ছে যে সামরিক পদক্ষেপ তারা নিতে পারে, কিন্তু ইরানের তো চারপাশ আপনার পাহাড় দিয়ে ঘেরা। তার জন্য সামরিক পদক্ষেপ কতটা সুখকর হবে এটা জানা যায়নি। কারণ এখানে একটা ব্যাপার আছে, যখন সামরিক পদক্ষেপ নেওয়া হয় তখন সৈন্যদেরকে দিনের পর দিন খাদ্য, অস্ত্র এগুলি সরবরাহ করতে হয়। কিন্তু ইরানের চারপাশটা এমনভাবে ভূ-রাজনৈতিক এমনভাবে তাদের চারপাশটা ঘেরা পাহাড় দিয়ে এবং উঁচু-নিচু, আঁকা-বাঁকা। এটা যারা ওদের দেশ ওরা দূর থেকে দেখতে পাবে যে সৈন্য কীভাবে আসছে, ও শত্রুপক্ষ কীভাবে আসছে। কিন্তু অন্য একটা পক্ষের ক্ষেত্রে এতটা সহজ না যে ইরান এভাবে ঢুকে পড়ে ইরানের ভিতরে। এটা খুব কঠিন একটা বিষয়। আবার মাঝখানে তাদের মরুভূমি আছে। তো সব মিলে আর কি খুব কঠিন একটা বিষয়। তো আর তাদের অস্ত্র এখন কি পরিমাণ আছে বা কতদিন তারা চালাতে পারবে এমন অবস্থায় যুদ্ধ, এটাও বোঝা যাচ্ছে না। আবার অন্যদিকে মার্কিনিরা বিভিন্ন
ঘাঁটিতে তাদের অস্ত্র মোতায়েন করেছে। তারপরে দেখা যাচ্ছে যে তারা অনেক আপনার নিয়ে আসছে, ওই যে রণতরী নিয়ে আসছে যুদ্ধের কারণে। এগুলো আছে, এগুলো ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা করেছে। ফলে সেখানেও তো নতুন করে মোতায়েন করা। আসলে ২ পক্ষ কখন যে শান্ত হবে এটাই আসলে আমাদের মূল লক্ষ্য। কারণ পরিস্থিতি যদি কোনোভাবে শান্ত হয় আসলে বিশ্ববাসীর জন্য এটাই সবচেয়ে বড় কথা, এই আরকি। তো সবাই ভালো থাকবেন। আবারও নেক্সট কোনো আপডেট থাকলে ইনশাআল্লাহ জানানো হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।